সকাল রুনিয়া। শুভ সকাল জুবাইর, এবং সেই সাথে শুভ সকাল আপনাদের সকলকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যমুনা টিভির প্রতিদিনের আয়োজন সকালের বাংলাদেশে যুক্ত হয়েছেন। আমি রুনিয়া আছি, সাথে আমি জুলহা জুবাইরও আছি। চরকায় সম্পদ, চরকায় অন্ন, বাংলার চরকায় ঝলকায় স্বর্ণ। বাংলার মসলিন বোগদাদ রোমচিন, কাঞ্চন তৈলেই কিনতেন একদিন। সন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত চরকার গান গাইতে গিয়ে এভাবেই বর্ণনা করেছিলেন বাংলার মসলিনের মহিমা। সূক্ষ্ম এই কাপড়ের জয়গান ইংরেজদের হাতে মসলিন নাম ধারণ করার বহু আগ থেকেই দুনিয়ার নানা প্রান্তে ছড়িয়ে পড়ে। ইতিহাস বলে মূলত ঢাকা ও এর আশেপাশের এলাকায় তৈরি হতো এই নিপুণ কাপড়, যার কাঁচামাল ছিল ফুটি কার্পাস নামের এক ধরনের বিশেষ তুলা। কালের আবর্তে নানা কারণে এই কাপড় হারিয়ে গেলেও সম্প্রতি সরকারের একটি বিশেষ প্রকল্পের হাত ধরে পুনর্জাগরণ ঘটেছে এই ঐতিহ্যের। মিলেছে জিআই সনদও। আর উত্তরের নগর রাজশাহীতে চাষ হচ্ছে এই ফুটি কার্পাসের। সহকর্মী শিবলি নোমান জানাচ্ছেন বিস্তারিত। এ সভ্যতা আজও বিশ্বের বিস্ময় হিসেবে বিবেচিত হয়। প্রাচীন মিশরের মরদেহ মমি করে রাখার কৌশল নিয়ে চলেছে নানা গবেষণা। সেই সভ্যতার বিস্ময়কর এই কৌশলের রহস্য উন্মোচনের পর জানা যাচ্ছে মমি তৈরিতে ব্যবহার করা হতো ভারতবর্ষ থেকে যাওয়া এক সুনিপুণ হালকা কাপড়। খ্রিস্টপূর্ব প্রায় ১৫০০ অব্দে ব্যবহৃত সেই কাপড়ই ব্রিটিশ ঔপনিবেশিককালে ঢাকার মসলিন নাম ধারণ করে। পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি নামের বইয়ে বলা হয়েছে, আরব ও গ্রিক ব্যবসায়ীরা ২য় শতাব্দীতে হাতির দাঁত, কচ্ছপের খোল ও গন্ডারের শিংয়ের বিনিময়ে মসলিন নিয়ে যেতেন। এমনকি প্রাচীন ব্যাবিলনীয় ও রোমান সাম্রাজ্যের অধিপতিদেরও প্রিয় পোশাক ছিল ঢাকাই মসলিনের সেই সব প্রাচীন সংস্করণ। কালের আবর্তে ঐতিহ্যের সেই পণ্যটি প্রায় হারিয়ে গেলেও এদেশেই ঢাকার আশেপাশে অযত্ন অবহেলায় টিকে ছিল মসলিন তৈরির মূল উপাদান ফুটি কার্পাসের গাছ। আমাদের ফার্স্ট হাইপোথেসিস আমরা দেখেছি যে ওই তুলা ল্যান্ডেস হিসেবে বাংলাদেশে টিকে আছে, এবং সেটা আমরা যেটা কাপাসিয়াতে পেয়েছি আর কি। কাপাসিয়াই এটার আগে নাম ছিল তিতাবাড়ি। ডাচ বণিক উইলিয়াম বোল্টস মসলিন নিয়ে কয়েকটি মজার গল্প লিখে গেছেন। তার একটি এমন, নবাব আলীবর্দী খাঁ একবার এক গরুর মালিককে শাস্তি দেন, কারণ তার গরুটি শিশির ভেজা ঘাসের সঙ্গে প্রায় একাকার হয়ে থাকা একটি মসলিন কাপড় খেয়ে ফেলেছিল। ২০১৪ সালে বাংলাদেশ সরকারের নেয়া মসলিন পুনর্জাগরণ প্রকল্পের এই গবেষক বলেন, ঐতিহাসিক ঢাকাই মসলিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর এই সূক্ষ্ম বুনন, যা ৫০০ বা ততোধিক কাউন্টের সুতা দিয়ে তৈরি হতো। ডিএনএ পরীক্ষায় গবেষকরা নিশ্চিত হয়েছেন তারা কাঙ্ক্ষিত সেই ফুটি কার্পাসের জাতের সন্ধান পেয়েছেন। এর মধ্যে পরীক্ষামূলক কাপড়ও তৈরি করা হয়েছে। ৩টা জায়গা কিন্তু মিলানো যায়, তাহলে আমার তুলার উৎস আছে, সুতা বানানোর কারিগর আছে, কাপড় বানানোর কারিগর আছে, এইটুকু দিয়ে আমার হাতে কাপড় আছে, বানানো কাপড়। ফুটি কার্পাসের পরীক্ষামূলক চাষ করা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এই মাঠে। ফলন ও উৎপাদন পর্যবেক্ষণ করে গবেষকরা জানিয়েছেন, ঢাকা ও সংলগ্ন এলাকার বাইরে রাজশাহী অঞ্চলেও ফুটি কার্পাস চাষ করা সম্ভব। তারা আশাবাদী, সুপ্রাচীন কাল থেকে দুনিয়াজোড়া সুখ্যাত মসলিনের নবযাত্রা শুরু হবে আরও নতুন সম্ভাবনা নিয়ে। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। এই সম্ভাবনার গল্পগুলো আসলে জানতে চাই। নিশ্চয়ই আর একটু বিস্তারিত জানতে চাই। যারা এই সম্ভাবনাটাকে সত্যি করে তুলেছেন অধ্যাপক মঞ্জুর হোসেন, তাদেরই একজন, বিভাগীয় প্রধান উদ্ভিদবিদ্যা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তিনি আমাদের সাথে যুক্ত আছেন। স্যার, শুভ সকাল এবং সেই সাথে আমন্ত্রণ সকালের বাংলাদেশে। শুভ সকাল স্যার, যদি ছোট্ট করে বলেন আপনার সকালটা কিভাবে শুরু হয়? স্যার, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? মানে শুনতে পাচ্ছি কিন্তু খুব ভালো পাচ্ছি না। আচ্ছা স্যার, আপনাকে আমরা শুভ সকাল জানিয়েছি এবং রুনি আপনার কাছে যে প্রশ্নটি জিজ্ঞেস করেছে তা হচ্ছে অধ্যাপক মঞ্জুর হোসেনের সকাল, সাধারণ সকালের শুরুটা আসলে কেমন হয়? আপনি যদি আরেকবার বলতেন আর কি। স্যার, আপনি সকালটা কিভাবে শুরু করেন? সকালে অ্যাজ ইউজুয়াল আর কি, আমরা সকালে উঠি আর হাত মুখ ধুই, ইউনিভার্সিটিতে যাওয়ার প্রস্তুতি নেওয়া, এই স্যার সেক্ষেত্রে উঠি অনেক সকালে ওঠা হয়।
স্যার, এই যে আপনাদের একটা গবেষণার, আপনাদের একটা বিশাল কর্মযজ্ঞের একটা প্রতিফলন আমরা দেখতে পেয়েছি, গণমাধ্যমগুলোতে এই বিষয়টি কিন্তু সরব হয়েছে। শুরুর কথাটা একটু জানতে চাই, কি করে শুরু হলো এই মহাযজ্ঞটি? মুসলিমকে পুনরুদ্ধার, একটা বিশাল সাহসী উদ্যোগ, কি করে শুরু করলেন এটি? আসলে শুরুটা হয়েছে, আপনারা ইতিপূর্বে বলেছেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে এই প্রকল্পটা শুরু হয় এবং বাংলাদেশ তাঁত বোর্ড এই প্রকল্পটা বাস্তবায়ন করে। এই প্রকল্পটির কাজ হয়েছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অর্থায়ন, এবং এই প্রকল্পটার কাজ মানে একটা গ্রুপ অফ সায়েন্টিস্ট এটাতে কাজ করেছে। এই কাজটার মূলত দুটো দিক ছিল। একটা হচ্ছে যে ফুটিকার্পাসটা খুঁজে বের করা, যেটা আমাদের পার্টের হিসেবে এটা ছিল, এবং আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং তুলা উন্নয়ন বোর্ড আমরা এই কাজটা করেছি। আর আরেকটা পার্ট ছিল যে এই সুতার তুলা থেকে সুতা তৈরি করা, বিশেষ করে হাই কাউন্টের সুতা তৈরি করা এবং সেটা থেকে মসলিন কাপড় তৈরি করা। সেইটা তৈরি করেছে তাঁত বোর্ডের টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির ডিন আলিমুজ্জামান সাহেবের নেতৃত্বে এই টিমটা কাজ করেছে। তো এইটা একটা বড় কর্মযজ্ঞ আর কি। এখানে নানান ধরনের মানুষ ইনভলভ আছে, অনেক মানুষ ইনভলভ আছে, এবং এটা একটা টিম ওয়ার্ক। সেই টিম ওয়ার্কের পার্ট হিসেবে আমি এই কাজটার সাথে সংযুক্ত ছিলাম, এবং আমাদের যে নির্দিষ্ট দায়িত্বটা এই ফুটিকার্পাসটা খুঁজে বার করা, সেটার জন্য আমাদের কিছু হাইপোথিসিস ছিল, সেইভাবে পথ ধরে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই তুলার স্যাম্পল কালেকশন করেছি এবং সেগুলো অ্যানালাইসিস করে আমরা এগুলো থেকে সত্যি সুতা তৈরি হয় কিনা। অধ্যাপক মনজুর হোসেন, আপনার সাথে এই বিষয়ে আরো বিস্তারিত আলাপচারিতা আছে, কারণ আমার কাছে পুরো বিষয়টাকে একটা অ্যাডভেঞ্চার সিনেমার মতন মনে হচ্ছিল, যে ধাপে 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 সবকিছুকে আমাদেরকে হয় না বের করতে হয়েছে, আবিষ্কার করতে হয়েছে নতুন করে। মুহূর্তে যুক্ত হচ্ছে অধ্যাপক মনজুর হোসেনের সাথে, বিভাগীয় প্রধান উদ্ভিদবিদ্যা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। স্যার, আমরা কথা বলছিলাম এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হচ্ছে ফুটিকার্পাস, এই গাছটা আসলে জোগাড় করা। তো সেইটা কিভাবে খুঁজে পাওয়া গেলে বন্ধু হয় না প্রকৃতির তুলা, এবং আপনারা কিভাবে এটাতে শিওর হলেন যে যেই তুলার আপনারা পাচ্ছেন ফুটিকার্পাস সেটাই আসলে যেই তুলা আমরা খুঁজছি সেটাই? স্যার, একটু যুক্ত করতে চাই। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ফুটিকার্পাসের উল্লেখ হয়তো অনেক জায়গায় আছে, ফুটিকার্পাসটা আসলে দেখতে কেমন, এই বিষয়টা সম্বন্ধে আমাদের নোহাওটা ছিল কিনা? আসলে ফুটিকার্পাসটা খুঁজে বের করা আমাদের যে মূল হাইপোথিসিসটা ছিল, আপনি যদি কগনিটিভ সেন্স অথবা কমন সেন্স দিয়ে চিন্তা করেন, এই ফুটিকার্পাসটা তৈরি হতো কিন্তু ঢাকা এবং বাংলাদেশের ভেতরেই। এবং আগের যে সায়েন্টিস্ট, অনেক নাম করা সায়েন্টিস্টরা উল্লেখ করেছেন যে এটা ট্রি কটন এবং এটা গসিপিয়াম আর্বোরিয়াম জাতের একটা কটন। আমাদের ধারণা ছিল যে ধরেন 300-400 বছর আগে যে কটনের জাতটা তখন ব্যবহার হতো, সেইটাকে আমরা বলি ল্যান্ড রেস। এটা তো কোনো ব্রিডার্স বা সায়েন্টিস্ট তৈরি করেনি। আমি সহজ উদাহরণ দিয়ে যদি বলি, বাংলাদেশে আমাদের একসময় 8000 জাতের ধান ছিল। এই ধানগুলো বিবর্তনের মাধ্যমে প্রাকৃতিক ভাবেই তৈরি হয়েছিল এবং কৃষকরা এগুলো অ্যাডাপ্ট করেছিল। এইগুলোর জন্য কোনো বিজ্ঞানীর দরকার হয়নি। আমাদের ধারণা ছিল ফুটিকার্পাসটাও একই ভাবে তৈরি হয়েছে। এবং আপনারা যারা আমাদের বয়সে আছেন, কম বয়সী যারা 50-এ আছেন, তারাও জানেন যে আমাদের দেশের বেশিরভাগ বাড়িতেই কিন্তু তুলার গাছ ছিল, যাকে আমরা বলতাম কার্পাস তুলা। তো নানান জাতের কার্পাস তুলা ছিল। সেই জন্য আমাদের যখন ফুটিকার্পাস খোঁজা শুরু করলাম, তার প্রথম বেজ লাইনে আমাদের ছিল যে দেশের ভেতরে যত এই ধরনের ফুটিকার্পাসের জাত আছে সেগুলো সংগ্রহ করে এবং সেইগুলো চাষ করে তাদের পরীক্ষা নিরীক্ষা করে। এবং সেইভাবে আমরা শুরু করি এবং বাংলাদেশের বিভিন্ন অংশে আমরা এটা এক্সপিডিশন চালাই। এবং আমরা মোট 38 জাতের ধরনের আর কি এই কার্পাস তুলার জাত সংগ্রহ করি এবং সেগুলো আমরা মাঠে চাষ করি। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ এবং তুলা উন্নয়ন বোর্ডের গবেষণা মাঠে চাষ হয় এবং সেই জাতগুলোর থেকে তুলা সংগ্রহ করে আমাদের যে টিমটা সুতা তৈরি এবং কাপড় তৈরির নেতৃত্বে ছিলেন তাদের কাছে আমরা দিই। তারা পরীক্ষা নিরীক্ষা করে তারা এটা সুতা তৈরি করতে পারছে কিনা সেটা ভেরিফাই করা এবং
আমরা তার থেকে নির্বাচন করি এবং ওনাদের নির্দেশ মতো আমাদের কাছে আসে যে এই যাত্রা থেকে সুতা ভালো তৈরি হচ্ছে, তখন সেই যাত্রা থেকে আমরা নানা ধরনের আমাদের যে সায়েন্টিফিক মেথোডোলজি আছে সেগুলো ব্যবহার করি ট্যাক্সোনমিক আইডেন্টিফিকেশনের জন্য। এবং সেই টেস্টের মধ্যে ডিএনএ টেস্টও ছিল এবং আমরা দেখেছি যে মসলিন সুতার সাথে যে ডিএনএ এবং এই জাতের ডিএনএর সাথে মিল আছে এবং তার থেকে আমরা কনফার্ম হই যে এই যে 150 বছর বা 200 বছর আগে যে মসলিন কাপড় হারিয়ে গেছে, যে তুলা জাত থেকে যখন তৈরি করা হচ্ছিল সেই জাতের হারানো কটনের গাছটাই হচ্ছে যে আমরা হয়তো খুঁজে পেয়েছি। এখন সেটা আমরা চাষ করছি একটু গ্রেটার আঙ্গিকে। আমাদের 3 জায়গায় এই তুলা চাষ হচ্ছে, তার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সবচেয়ে বড় প্লট আছে এবং এই তুলাটা আমাদের যে টিমটা সুতা এবং কাপড় তৈরি করার দায়িত্ব আছে আমরা সরবরাহ করছি এবং এই কাপড় নমুনা হিসেবে তুলা নমুনা হিসেবে ব্যবহার করে তারা নমুনা কাপড়গুলো তৈরি করে। এবং এই অধ্যাপক মনজুর হোসেন, তুলা না হয় খুঁজে পাওয়া গেল, মানে ফুটি কার্পাস না হয় খুঁজে পেলাম, সবচেয়ে তারপরে যে বড় যজ্ঞটা থাকে আসলে এই ফুটি কার্পাস থেকে কি করে আমি মিহি সুতো তৈরি করব? আমি বলবো ইন এ নাটশেল ইতিহাস। অধ্যাপক মনজুর হোসেন, যে প্রশ্নটা আসলে এই মুহূর্তে জানতে খুব ইচ্ছে হচ্ছে, তুলা না হয় খুঁজে পেলাম, আমরা ফুটি কার্পাসকে আমরা খুঁজে বার করলাম, ডিএনএ টেস্ট করলাম, কিন্তু তার পরের যে চ্যালেঞ্জটা মিহি সুতো তৈরি করা, এই মিহি সুতো তৈরি করবার জন্য পরিবেশ কিংবা কারিগর এখনো আমাদের আছে কিনা, তাদের কি করে খুঁজে বার করলাম? হ্যাঁ, কারিগর অলরেডি তৈরি করা হয়েছে। কারিগর তৈরি না হলে তো সুতা তৈরি হতো না। আমাদের 2 দল কারিগর তৈরি হয়েছে, এক দল কারিগর সুতা তৈরি করতে পারে আর আরেক দল কারিগর যারা কাপড় বুনতে পারে এবং দীর্ঘদিন ধরে আমাদের যারা বিশেষজ্ঞ আছেন তারা ট্রেনিং দিয়ে এটা তৈরি করেছে। সেই জন্য কারিগর আছে, তারা তৈরি করতে পারবে। তবে আমি আমাদের প্রজেক্টের লিমিটেশনটা বলি, আমাদের প্রজেক্টের মূল উদ্দেশ্যটা ছিল যে মসলিন কাপড়, ঢাকায় মসলিন কাপড় কিভাবে তৈরি হতো তার প্রযুক্তিটা পুনরুদ্ধার করা এবং এটা প্রথম পর্যায়ের প্রকল্প। সেই আমার ধারণা যে এই অবজেক্টিভটা আমরা সাকসেসফুলি করেছি। এরপরে মসলিন কোন পর্যায়ে যাবে তার জন্য নিশ্চয়ই সরকার বাহাদুর নতুন করে প্রজেক্ট নেবেন এবং যেহেতু অলরেডি এক্সপার্ট তৈরি হয়েছে তাদের মাধ্যমে এই তুলা কমার্শিয়ালি চাষ হবে এবং তার থেকে সুতা তৈরি হবে এবং তার থেকে এই সূক্ষ্ম কাপড়গুলো তৈরি হবে আমার ধারণা। অধ্যাপক মনজুর হোসেন, যদি একদম শেষ যে প্রশ্নটা করতে চাই, বাণিজ্যিকভাবে মসলিন তৈরি সম্ভব হবে কিনা? দেখুন, মসলিন তো সবসময় এটা এক্সপেন্সিভ কাপড়, বাণিজ্যিকভাবে তৈরি তো অবশ্যই হবে। মানে আমরা যদি সহজভাবে দেখি, আমি যেভাবে দেখেছি সেইটা আমার কথা বলি। ধরুন 400 বছর আগে মসলিন কাপড় তৈরি হওয়া শুরু হয়েছিল, তখনকার প্রযুক্তিগত জিনিসটা আপনি আপনার কগনিটিভ সেন্স থেকে চিন্তা করুন যে তখন তাদের প্রযুক্তির লেভেলটা কোথায় ছিল, তখন তারা এই প্রযুক্তিটা তৈরি করতে পেরেছিল। আর আমরা এই 21শ শতাব্দীর আধুনিক প্রযুক্তির আলোকে ওই প্রযুক্তিটা খুঁজতে গেছি এবং এই প্রযুক্তি দিয়ে সেই প্রযুক্তিটা আমরা খুঁজে বের করেছি। আমার মনে হয়নি এটা খুব কঠিন কাজ। আর মসলিন কাপড় তখন যদি কমার্শিয়ালি তৈরি হতো, এখন এই পুরাতন প্রযুক্তির সাথে আধুনিক প্রযুক্তির যদি সমন্বয় করা যায় তাহলে অবশ্যই কমার্শিয়ালি এটা তৈরি হবে। তবে এই প্রকল্পের আওতায় আমাদের কিন্তু এই কাজটা না, এটা সরকার বাহাদুর করবে। অধ্যাপক মনজুর হোসেন, আমরা আপনার সাথে সহমত। আপনাদের লক্ষ্যটা ছিল, উদ্দেশ্যটা ছিল শুধুমাত্র প্রযুক্তিটাকে পুনরুদ্ধার করা, মসলিনকে খুঁজে বার করা। এই জন্য আপনার মাধ্যমে আপনার পুরো টিমের প্রতি, পুরো যেই টিমটি কাজ করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। নিশ্চয়ই আপনারা আমাদের ঐতিহ্যের পথে পুনরায় হাঁটবার একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। স্যার, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।